ভারতীয় তন্ত্রশাস্ত্র কোনো স্বতন্ত্র শাস্ত্র নয়, অনেকের মতে বেদেরই রূপান্তর মাত্র। তবে দুটি ভাগে ভাগ করা হয়েছে তন্ত্রশাস্ত্রকে। একটিতে ব্রহ্মবিদ্যা লাভের জন্য বিস্তৃত ক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে পার্থিব জীবন থেকে মুক্তির সহজ উপায় নির্ধারিত হয়েছে। অপরটিতে বর্ণিত হয়েছে জাগতিক সর্বপ্রকার শ্রীবৃদ্ধি, দৈহিক সুখভোগ, শান্তি ও নিরাপত্তা লাভের উপায়। তবে এগুলি হলো সব ষটকর্মের অন্তর্গত। স্মৃতিশাস্ত্র মতে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান ও প্রতিগ্রহকে বলে ষটকর্ম। আবার তন্ত্রমতে মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, বিদ্বেষণ ও শান্তি ষটকর্মের অন্তর্গত। মারণ তন্ত্রের এই প্রাণহারী ক্রিয়াদি দ্বারা বান মারা, শত্রু নিধন ইত্যাদি থেকে শুরু করে যে কোনো পশু পাখি, মানুষ ও ফলন্ত গাছকে প্রাণে মেরে দেওয়া যায়। একবার বিখ্যাত তান্ত্রিক অভিনব গুপ্ত পাণ্ডিত্যে হেরে গিয়ে অভিচারিক ক্রিয়াদি প্রয়োগ করলেন আচার্য শঙ্করের ওপরে। দেখা দিল ভগন্দর রোগ, অমানসিক কষ্ট পেলেন। পরে নিবেদিত প্রাণ শিষ্যদের সম্মিলিত প্রচেষ্টায় নৃসিংহনাথ মতান্তরে গায়ত্রী মন্ত্রের প্রয়োগে অভিচারিক ক্রিয়াদি খণ্ডন করা হলো। প্রাণে রক্ষা পেলেন ভারতবরেণ্য মহাপুরুষ দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের স্রষ্টা ও মধ্যমণি আচার্য শঙ্কর। এরপর আসে উচ্চাটন, স্বস্থান থেকে উচ্ছেদ করার ক্রিয়াদি। তন্ত্রের এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অনেক সময় উদ্ভ্রান্ত পাগলের মতো ভ্রাম্যমাণ অবস্থায় রাখা যায়। কোথাও এক মুহূর্ত স্থির থাকা সম্ভব হয় না, যার উপর প্রয়োগ করা হয় এই ক্রিয়াটি। স্তম্ভন তন্ত্রের এই প্রক্রিয়া হল প্রবৃত্তিরোধক, অর্থাৎ মানুষের কার্যকারিতা শক্তি অবরোধ ক্রিয়া। এর মাধ্যমে যে কোনো শক্তিমান পুরুষ কিংবা শক্তিময় নারীর সমস্ত কর্মশক্তিকে নষ্ট করে জড় বিশেষে পরিণত করা সম্ভব। বশীকরণ তন্ত্রের বশীকরণ ক্রিয়াদি দ্বারা অতি স্বল্প সময়ের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে বশীভূত করে রাখা যায়। শত্রু বা উপরওয়ালাকে বশ করে কার্যসিদ্ধি, অবাধ্য স্বামী বা স্ত্রীকে বশীভূত করে নিজের মনের মতো পরিচালিত করা যায়। এখন বলি নিজের কথা। 1975 সাল, তখন আমার দিন চলে না মাস 32 অবস্থা, অথচ হৃদয় মন রঙিন, প্রেমে টইটম্বুর। সুন্দরী মেয়ে দেখলে প্রেম করতে ইচ্ছে করত, মুখে বলার সাহস ছিল না, কারণ রং, রূপ, গুণ, অর্থবিদ্যা কোনোটাই আমার সম্বল ছিল না। এর অনেক আগের থেকেই ভারতের নানা প্রান্তে সাধু সন্ন্যাসীদের পেছনে ছুটে বেড়াচ্ছি। তাদের জীবন কথা জানবার জন্য তাদের কাছে যাওয়া আসা করছি। ভাবলাম মুখে বলার সাহস তো নেই, সুতরাং সুন্দরী মেয়ে পেলে বশীকরণ করব। ব্যাস, একের পর এক তান্ত্রিক নামধারীদের কাছে যাই, তাদের হাতে পায়ে ধরি, বশীকরণ শিখতে চাই। কেউ শেখায় না। পরে বুঝেছিলাম একটা তান্ত্রিকও পারে না, আমাকে শেখাবে কি? ভুজুং ভাজুং শেখালে তো ধরা পড়ে যাবে। নানা অজুহাতে কেউই আমাকে শেখালো না। তবে হতাশ হওয়ার পাত্র নই। যে কোনো মূল্যে বশীকরণ আমি শিখবই শিখব। একবার তান্ত্রিক ছেড়ে একের পর এক সাধু বাবাকে জানাতে লাগলাম মনের কথা। বশীকরণ জানেন বাবা? শিখতে চাই। সব সাধুর এক রা, বেটা ভগবানকে লাভ করার জন্যই আমার সাধন ভোজন, ঘর ছাড়া। বশীকরণ দিয়ে কি হবে? ওসব আমার জানা নেই। এভাবেই কাটলো আমার প্রায় বছর 3।
কপালে না জুটল কোনো সুন্দরীর ভালোবাসা, না পারলাম বশীকরণ শিখতে। তবুও হাল ছাড়লাম না। একদিন সত্যিই ভাগ্য আমার প্রসন্ন হলো। কাঠগোদাম রেলপথে পিলিভিট থেকে টনকপুর হয়ে 92 কিমি বাসে মায়াবতী আশ্রম থেকে লোহাঘাট পিথোরাগড় হয়ে নৈনিতাল যাওয়ার পথে জটাজুট এক বৃদ্ধ সাধু বাবার সঙ্গে আমার সঙ্গ হয়। প্রায় 80 বছরের বৃদ্ধের ফেলে আসা ঘটনাবহুল জীবন কথা শোনার পর জানালাম আমার মনের কথা। বাবা, আপনার কি বশীকরণ মন্ত্র জানা আছে? আমাকে শেখাবেন দয়া করে। কথাটা শোনা মাত্র মুহূর্তে সাধু বাবার মুখখানা কেমন যেন একটা অস্বস্তিতে ভরে উঠল। সে ভাবটাও কাটিয়ে উঠলেন পলকে। এবার এক অপার্থিব আনন্দে ভরে উঠল সারা মুখমণ্ডল। প্রচ্ছন্ন হাসি ভরা মুখে বললেন, হ্যাঁ বেটা, ওটা আমার জানা আছে। তবে বশীকরণ করতে তন্ত্রের কোনো মন্ত্র লাগে না, কায়দাটা জেনে নে। অন্যের ব্যথায় নিজে আন্তরিকভাবে ব্যথিত হওয়া, অকপট আচরণ, সহজ সুন্দর ও মিষ্টি ব্যবহার আর আবিলতামুক্ত মন নিয়ে কথা বললে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো কুরূপা নারী সুদর্শন পুরুষকে আকর্ষণ ও সৌন্দর্যহীন পুরুষ পরমা সুন্দরী রমণী এমনকি বনের পশু পাখিকেও বশীভূত করতে সমর্থ হবে অব্যর্থভাবে। বেটা, বশীকরণের এই কথামন্ত্রটুকুই জানা আছে আমার। বশ করা শিখতে চেয়েছিস, শিখিয়ে দিলাম। প্রয়োগ করে দেখিস, হাতে নাতে ফল পাবি। সাধু বাবার এই কথামন্ত্রটুকু যে সূর্যের মতো সত্য তা আজ চলার পথে প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের মতো উপলব্ধি করতে পারছি। কথায় আছে, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট। মনে পড়ে গেল কামাখ্যা প্রসঙ্গে লোকপরম্পরাগত কথা। সেকালে পুরুষেরা কামাখ্যায় গেলে অনেকেই আর ফিরে আসতো না, তাকে ভেড়া বানিয়ে রাখা হতো। এ কথা অনেকাংশেই সত্য, তবে মন্ত্রের সাহায্যে বশীকরণ বা টুকটাক করে নয়। অসম পার্বত্য প্রদেশের অধিকাংশ মেয়ের গায়ের রং যেমন সুন্দর তেমনই সুন্দরী, অসম্ভব পরিশ্রমী, মিষ্টভাষী ও মন কাড়া ব্যবহার। কামাখ্যায় বেশিরভাগ মেয়ে এ থেকে বাদ ছিল না। আগে একটা সময় এখানে এই কামাখ্যায় এলে কেউ কেউ তাদের মধুর ব্যবহার ও অসাধারণ রূপের আকর্ষণে আকৃষ্ট হতো। রূপ যৌবন উপভোগের আশায় বশীভূত হতো অনেক পুরুষই। ফলে অনেক ক্ষেত্রে কিছু কিছু ভবঘুরে বা সাধারণ যাত্রী আর বাড়ি ফিরত না। যে কোনোভাবে সুন্দরীদের কারো অনুগ্রহ লাভ করে তাদের উপরেই নির্ভর করে জীবন কাটাত, গড়ে তুলত সংসার। এসব ক্ষেত্রে পুরুষের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকত না সুন্দরীদের কাছে। স্ত্রীর বশীভূত পুরুষদের স্ত্রৈণ বলে, চলতি কথায় বউয়ের ভেড়ুয়া, আরও সংক্ষেপে ভেড়া। কামাখ্যায় এসে কিছু পুরুষ আর ফিরত না। তারা ওইভাবেই কাটাতো জীবনের শেষ দিন পর্যন্ত। এমন ঘটনা কদাচিৎ কিছু পুরুষের জীবনে কখনো ঘটে থাকতে পারে এবং সেটা কোনোভাবে জানাজানির ফলে রটে যাওয়া ধারণাটাই রয়ে গেছে মানুষের মনে। এটাই কামাখ্যায় বশীকরণ, অর্থাৎ মন্ত্রের সাহায্যে পুরুষদের ভেড়া করে রাখার মূল রহস্য। এবার আসি বিদ্বেষণ। ষটকর্মের অন্তর্গত বিদ্বেষণ হল প্রণয়ী বা যে কোনো প্রীতির সম্পর্কের মধ্যে দেশজনক ক্রিয়া। স্বামী স্ত্রী বা প্রেম প্রীতির মধুর সম্পর্কে অশান্তি ও বিচ্ছেদ থেকে শুরু করে যে কোনো হৃদ্যতাপূর্ণ সম্পর্ককে নিখুঁতভাবে ফাটল ধরিয়ে দেওয়া যায় এই প্রক্রিয়ার মাধ্যমে। তন্ত্রে ষটকর্মের শেষ কর্মটি হল শান্তি, অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে দুরারোগ্য ব্যাধি আরোগ্য, বিছে সাপ ইত্যাদির বিস্মরণ, সুখপ্রসব, মৃতবৎসা দোষ শান্তি, আপদ উদ্ধার, রাজরোষ, গ্রহদোষ, ভূতপ্রেত ও অশুভ আত্মার অত্যাচারের হাত থেকে মুক্তি ইত্যাদি এমন অসংখ্য দুর্ভোগ নিবারিত হয়, সেই ধরনের ক্রিয়াগুলোকে
শান্তিকর্ম বলে। ভূত পেতনি শব্দগুলো অভিধানে থাকতো না যদি না সত্যিই তাদের কোনো অস্তিত্ব থাকতো। এদের নিয়ে বহু কথা ও কাহিনী আছে। আর 5 জনের মতো 5 মুখে 5 কথা আমারও শোনা। তবে ভূত ফুত এই ব্যাপারটায় তেমন কোনো পাত্তা দিতাম না। কারণটা আর কিছু না, কোনো কালেই এসব বিশ্বাস করতাম না। 4 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত কেটেছে অজপাড়া গায়ে। রাত 3টেয় মণি বোসের বাগানে তাল কুড়ানো, ননী সাহার বাড়ির লিচু চুরি, বুড়িমার বাগানে পেয়ারা, আম, ফলসা, কালোজাম, পুকুর হাতিয়ে মাছ চুরি, কোনটা করিনি আজ থেকে 50 বছর আগের আধা সুন্দরবন মধ্যম গ্রামে? তখন না ছিল সাপের ভয়, না বাঘ ভাল্লুক ভূতের। দামাল ছেলে, তবে তখন হাবহাতে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।